আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অথবা আমার সাউন্ড ক্লিয়ার কিনা এই দুটো জিনিস একটু কমেন্টে লিখো কষ্ট করে। আমাকে দেখা যাচ্ছে কিনা আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা, ঠিক আছে? পেছনে যে লেখাগুলো আছে এই লেখাগুলো ক্লিয়ার কিনা এগুলো একটু লিখো। কমেন্ট আমি দেখি। খাদিজা লিখছে অন ক্লিয়ার, তারপর অনেকে লিখছে অন ক্লিয়ার, ভেরি গুড। যদি সবকিছু ক্লিয়ার হয়, এই সবকিছু যদি ক্লিয়ার হয়, দুইটা গুরুত্বপূর্ণ কথা আমি আগে তোমাদের সাথে শেয়ার করব, তারপর আমরা ক্লাস শুরু করব। এই জিনিসগুলো নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন আছে, কনফিউশনগুলো আমি একটু ঠিক করে দিতে চাই। তার আগে তোমরা আমার কথা শুনতে শুনতে এই আমার যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলোতে ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। যে যেই মেসেঞ্জার গ্রুপে আছো, যে যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, সেটাতে দিয়ে দাও। আমি গত ক্লাস শেষ করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে গিয়ে দেখছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও কেউ ক্লাসের লিঙ্কটা দেয় নাই। আমি জানি আমি কিছুক্ষণ আগেও লিঙ্ক দিয়ে বলছি যে আমাদের 7:30টায় ক্লাস। তো এটা তো ভাই তোমরা দায়িত্বশীল, তোমরা পড়ার প্রতি মনোযোগী, তোমাদের কাজকর্ম ভালো, সেই জন্য তোমরা সবার আগে চলে আসো। তোমরা ভালো ছেলে মেয়ে, আমার পছন্দের ছেলে মেয়ে। কিন্তু কিছু ছেলে মেয়ে থাকে যাদের নোটিফিকেশন লেভেল হচ্ছে লো, তারা নোটিফিকেশন পায় না। সেজন্য কিছুক্ষণ পর পর এই কাজটা করার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি। আর আমার মোবাইল থেকে আমি চাইলেও এখন আমি হোয়াটসঅ্যাপে যেতে পারবো না, অর্থাৎ আমি লাইভ থেকে বের হওয়া ছাড়া হোয়াটসঅ্যাপে যাওয়া পসিবল নয়। তাহলে সেজন্য তোমাদেরকে বলতেছি কাজগুলো তোমরা করো। যে গ্রুপগুলোতে আমি আছি সেগুলোতে তোমরাও আছো। জাস্ট লিঙ্কটা কপি করে লিঙ্কটা দিয়ে দাও আর একটা লাইন লিখে দাও যে স্যারের অন্তরীকরণের ক্লাস শুরু হয়েছে, তাড়াতাড়ি সবাই জয়েন করেন। বাস, কাজ শেষ। আমাদের প্রাথমিক দায়িত্ব শেষ। সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু এখানে অনেক নতুন স্টুডেন্টরা আসছে, তোমাদের মধ্যে এরকম অনেকেই থাকতে পারো যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও নাই, মেসেঞ্জার গ্রুপও নাই। তো সেজন্য আমি এই গ্রুপে একটা পোস্ট করছি। ওই পোস্টের কমেন্টে তোমরা তোমাদের নামগুলো লিখবা, তোমাদেরকে নিয়ে আরেকটা মেসেঞ্জার গ্রুপ করা হবে। তবে এটা খেয়াল রাখবা, অলরেডি আমার বিভিন্ন সময়ে 7 থেকে 8টি মেসেঞ্জার গ্রুপ আর 7 থেকে 8টি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অলরেডি। তো এখন এই 7 থেকে 8টি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটাতেও তুমি নাই, 7 থেকে 8টি মেসেঞ্জার গ্রুপের একটাতেও তুমি নাই। তাহলে তোমার সাথে আমার কানেকশনটা দুর্বল। এই কানেকশনটাকে একটু মজবুত করার জন্য কমেন্টে লিখবা, এটাতে না, ওই যে আমি যে পোস্ট দিয়েছি সেই পোস্টটা খুঁজে বের করে সেখানে লিখবা, তোমার নাম আর ব্যাস লিখলে হবে। সেকেন্ড, তোমাদের মধ্যে অনেকেই হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, অনেকে হয়তো মেসেঞ্জার গ্রুপে আছো। তো যে কোনো একটা গ্রুপে থাকলেই কিন্তু হবে, সবগুলো গ্রুপেই থাকতে হবে এরকম কোনো কথা নাই। কারণ আমার ক্লাসের লিংক সবগুলো গ্রুপে আমি দিয়ে দিব। সুতরাং তোমাদের মধ্যে যারা অলরেডি একটি গ্রুপে আছো, তারা আর অন্য গ্রুপে অ্যাড না থাকলেও হবে। মেন উদ্দেশ্য কি? গ্রুপগুলোতে অ্যাড হওয়ার মেন উদ্দেশ্য কি? আমার সাথে কানেক্টেড থাকা। আমি কখন কি করছি, কি করছি না, কখন কি ঘোষণা দিচ্ছি সেগুলো জানা। তো সেজন্য তোমরা একটা, যারা একদম কোনো গ্রুপে আমার অ্যাড নাই, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, তারাই শুধু কি করবা, ওই পোস্টের কমেন্টে নিজেদের নাম আর কলেজের নাম লিখবা, তাইলে হয়ে যাবে। প্রথম ঘোষণা শেষ। সেকেন্ড ঘোষণা, ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পেইড বেসে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, আল্লাহর নাম নিয়ে। আগামীকাল রাত 9টা থেকে ক্লাস শুরু হবে, আগামীকাল রাত 9টায়। তো সেই তুলনায় এই ক্লাসের পরে আমরা 30 মিনিটের একটা ব্রেক রাখছি। 30 মিনিটের ব্রেকের পর আমরা আবার রাত 9টার ক্লাসটা শুরু করব আগামীকাল থেকে। তো আমি আমার পেইড বেসের যে সেকেন্ড পেপারের ক্লাস, সেটা সবার উদ্দেশ্যে আমি প্রথম 7টা ক্লাস সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। সবার মানে যারা আমার কাছে ভর্তি হয়েছে, যারা আমার কাছে ভর্তি হয় নাই, সবাই এই ক্লাসগুলো করতে পারবে। এখন মনে করো তুমি আমার ম্যাথ ক্লাসটা করতেছ, কিন্তু তুমি কেমিস্ট্রি আমার কাছে পড়ো না, তুমি অন্য আরেকটা টিচারের কাছে পড়ো, অথবা তুমি কেমিস্ট্রি কোনো টিচারের কাছেই পড়ো না। তাহলে তোমাকে আমি বলবো, তুমি আমার কাছে পড়ো, অন্য টিচারের কাছে পড়ো, কোনো টিচারের কাছেই না পড়ো, যে যেরকমই হোক না কেন, তোমরা সবাই আমার ওই ক্লাসগুলো করবা। কারণ এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি
যে কোনো টপিককে একজন টিচার চাইলে কত সুন্দরভাবে কত সহজভাবে প্রেজেন্ট করতে পারে, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত তোমরা কেমিস্ট্রি ক্লাসগুলোতে জয়েন করবে না ততক্ষণ জানবা না। আর প্রথম 60টা ক্লাস করার জন্য আমাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এটা হচ্ছে 6000 টাকার কোর্স। 6000 টাকার কোর্সে অনেকেই 6000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, যাদের আর্থিক সমস্যা আছে তারা 4000 টাকা দিয়ে ভর্তি হয়েছে। কিন্তু আমি চিন্তা করলাম এই অনলাইনে আমি ছাড়াও আরো অনেকগুলো টিচার আছে, আমি মনে করি সবাই ভালো পড়ায়, কিন্তু আমি যেভাবে কেয়ার নিয়ে পড়াই, আমি যেভাবে প্রত্যেকটা টপিক ডিটেলসে পড়াই, আমার মনে হয় এই পর্যন্ত অনলাইনে সেরকম কোনো কেমিস্ট্রি টিচারের ক্লাস, অনলাইন বলো ইউটিউব বলো বাংলাতে, যে আমি কারো ক্লাস দেখি নাই। তো যেহেতু কারো ক্লাসগুলো দেখি নাই, আমি ছোটখাটো একটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে মনে হয় আমার ক্লাসগুলো করলে তোমাদের দেখা ওই 60টি ক্লাস হবে বেস্ট ক্লাস অনলাইন ফিল্ডের জন্য। অর্থাৎ আমার কাছ থেকে যে 60টি ক্লাস তুমি করবা, সেম 60টি ক্লাস তুমি বাংলাদেশের যে কোনো টিচার থেকে করো, যার কাছ থেকেই করো, তুমি নিজেই বলতে বাধ্য হবা আজাদ ভাইয়ের ক্লাসগুলো বেস্ট ছিল, আজাদ স্যারের ক্লাসগুলো বেস্ট ছিল। কেন? এখন তো অনলাইনে তো এখানে লুকাচুরি কিছু নাই ভাই, অনলাইনে সব ওপেন। আমার ক্লাস তুমি দেখতেছো, আমার ক্লাস অন্য টিচারও দেখতেছে। তো আমি যে কেমিস্ট্রি ক্লাসগুলো করব নিব, এর মানে এরকম না যে আমার ক্লাসের পরে অন্য কোনো টিচার সেম টপিকটা পড়াবে না। 100 জন কেমিস্ট্রি টিচার আছে, 100 জনই সেম টপিকগুলো পড়াবে। তুমি যদি 100 জনের ক্লাস দেখা তো তোমার পক্ষে সম্ভব হবে না, হয়তো 5-10 জনের ক্লাস তুমি দেখবা। 5-10 জনের ক্লাস দেখার পরে তুমি ছোট করে হইলে একটা কমেন্ট করে দিয়ে আসবা যে আজাদ ভাইয়ার বা আজাদ স্যারের ক্লাসগুলো বেস্ট ছিল। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ক্লাসকে সেভাবে প্রেজেন্ট করতে, কিন্তু আমি জানি না আমি কতটুকু ভালো পড়াই, কারণ ওইটার দায়িত্ব তো তোমার। স্টুডেন্টদের হচ্ছে ওই দায়িত্বটা। কোন দায়িত্বটা? যে স্যার কতটুক ভালো পড়ায়, স্যার কতটুক ভালো পড়ায় না, এটা পুরোটা বুঝবে স্টুডেন্টরা। কিন্তু প্রত্যেকটা টিচার তো মনে করবে সে ভালো পড়ায়। তো যাক, আমি সেজন্য চাই তোমরা যারা আমার কাছে ভর্তি হইছো, তোমাদের যে ফ্রেন্ড গুলো, কলেজের ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, যেখানকার ফ্রেন্ড হবে, যারা আমার কেমিস্ট্রি ক্লাস এখনো করে নাই বা সেকেন্ড পেপার কেমিস্ট্রি আমি কেমন পড়াবো এটা নিয়ে সন্দিহান, অথবা সে যে টিচারের কাছে পড়ুক না কেন, তুমি তাকে আমার পক্ষ থেকে একটা দাওয়াত দিবা যে আজাদ স্যার সেকেন্ড পেপার ক্লাস শুরু করতেছে, পুরো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য উনি ওনার 7টা ক্লাস ওপেন রাখছে, এই 7টা ক্লাস তোমরা করো। করার পর ওনার কাছে পড়তে হবে না, ওনার কাছে পড়তে হবে না, উনি এটা চায় না, তবে উনি এটা চায় যে অনলাইনে আজাদ স্যার কতটুক ভালো পড়ায় বা কতটুক দায়িত্ব নিয়ে পড়ায়, এটা প্রত্যেকটা স্টুডেন্টের জানার দরকার আছে। আমি শুধু একটা জিনিস চাই যে আমি কি পড়াই, আমি কিভাবে পড়াই, এটা অন্যান্য কেমিস্ট্রি টিচাররাও দেখলে আমার কোনো সমস্যা নাই। আমার গ্রুপে অলরেডি অনেকগুলো কেমিস্ট্রি টিচার আছে, বুঝাতে পারছে, অনেকগুলো কেমিস্ট্রি টিচার আছে, ওরা আমার ক্লাস করে, আমি জানি, এবং আমি চাই অন্যান্য টিচাররাও করুক, সাথে স্টুডেন্টরাও করুক, তারা জানুক আজাদ স্যার কি পড়াই, কিভাবে পড়াই। যাক, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো আমার মূল উদ্দেশ্যটা কি। সেজন্য আমি প্রথম 7টা ক্লাস ওপেন রাখছি। তোমরা যারা ওই গ্রুপটাতে জয়েন হয়েছে তো ভালো, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হচ্ছে। আর যারা এখন ওই গ্রুপটাতে জয়েন হও নাই, আমার এই ক্লাসের উপরে লিংকটা দেওয়া আছে, উপরে আমি লিখে দিছি যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার কোর্সের প্রথম 7টি ক্লাস করার জন্য নিচের গ্রুপটিতে জয়েন হও, ওই গ্রুপটিতে জয়েন হয়ে যেতে পারবা। ঠিক আছে, ওকে, আমরা পড়া শুরু করে দিচ্ছি, সবাই খেয়াল দাও। ওকে, এখন খেয়াল করো, অনেক কথাবার্তা বলে ফেলছে, আসলে এই কথাগুলো কনফিউশন গুলো দূর করে দিছে, অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে, সেগুলো দূর করছে। এবার আসো আমরা মূল পড়ার মধ্যে আসি। মূল পড়াতে আমি আগের ক্লাসে এখানে 4টা সূত্র লিখছিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে 4টা সূত্র আমি লিখছি, আমি সূত্রগুলোর নাম দিছি বিস্তৃতির সূত্র। বিস্তৃতির সূত্র, তোমরা অনেকেই বলবা স্যার আপনি তো গত ক্লাসে সূত্রগুলো দেখাই ফেলছেন, স্যার আপনি তো গত ক্লাসে সূত্রগুলো দেখাই ফেলছেন, আপনি আজকে আবার কেন সূত্রগুলো দিয়ে শুরু করতেছেন? কারণ গতকাল যেখানে শেষ আজকে সেখান থেকেই শুরু। তাহলে সূত্রগুলো আমি যদিও তোমাদেরকে দেখিয়েছি, আমার কেমন জানি মনে হয় সবাই ঠিকঠাক মতো দেখো নাই,
সেজন্য আমি আরেকটু ঠিকভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তোমরা যদি বলো যে না স্যার আমরা কিন্তু খুব ভালো করে দেখছি, খুব ঠিকভাবে দেখছি, আমি বলছি দেখি, তাহলে তোমরা কি দেখছো কয়েকটা ছোটখাটো এক্সপেরিমেন্ট চালাই তোমাদের উপর। আমি এখানে একটা লাইন লিখলাম এশিয়া, এখানে আরেকটি লাইন লিখলাম আমেরিকা, এখানে আমি আরেকটা নাম লিখলাম আফ্রিকা, আমি আরেকটি নাম লিখলাম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। তো নিশ্চয় যারা লাইভে আছো সবাই দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ এই চারটা নাম, দেখতে পাচ্ছ কিনা? চোখ অন্ধ না হলে তাই ইনশাল্লাহ সবাই দেখবা, আর নেটওয়ার্ক ডিস্টার্ব না করলে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে যে নাম চারটা লিখছি, এই চারটা নামের মধ্যে যা যা মিল দেখতে পাচ্ছ সেগুলো কমেন্টে লিখো। এখান থেকে খুব ভালো একটা লেসন আছে, খুব ভালো লেসনটা দেওয়ার চেষ্টা করতেছি। সবাই এই চারটি নাম থেকে যা যা দেখতে পাচ্ছ, কি কি দেখতে পাচ্ছ সেটি কমেন্টে লিখো। আমি একটু কমেন্টগুলো পড়ি। আমি দেখতেছি নাজি একটা কমেন্ট করছে, আমি নাজিয়ার কমেন্ট দেখছি। আর তাসমুন হাসান তাহিদ সেও কমেন্ট করছে, তারটাও দেখছি। জান্নাতুল নাইম নাইমার কমেন্ট দেখলাম, বাকিরা কমেন্ট করো। হ্যাঁ, ওকে, অনেকেই কমেন্ট করছে। চলো এবার মিলগুলো কি আমি বলি। তোমরা সবাই দেখছ, কিন্তু খুবই সিম্পল একটা কথা বলছিলাম মিল কি সেটা খুঁজে বের করতে, অনেকেই করতে পারো নাই। রাইট অ্যান্সারটা আমি দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এখানে যে চারটি নাম আছে, চারটি হচ্ছে মহাদেশের নাম। অনেকে বলছে কি রে, খেয়াল করি নাই, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া। ও মাই গড, এটা মহাদেশের নাম। আচ্ছা, আবার এই চারটা নাম কিন্তু এ দিয়ে শুরু, তার মানে সবার শুরুতে আছে, শুরুতে এ আছে। আবার যদি খেয়াল করো দেখবা সবার শেষও কিন্তু কি আছে, এ আছে। মজা না জিনিসটা? শেষও কি আছে, এ আছে। মজা কি জানো, যে 7টি মহাদেশ আছে, 7টি মহাদেশের সবগুলোর ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য। 7টি মহাদেশের শুরু হয়েছে এ দিয়ে, শেষ হয়েছে এ দিয়ে। তাহলে দেখো সেম জিনিস, অনেকেই খেয়ালও করে নেয় এগুলো যে মহাদেশের নাম, অনেকে খেয়ালও করে নেয় এদের শুরুতে এ আছে, অনেকে খেয়ালও করে না এদের শেষে এ আছে। যদি বলো যে আমি খেয়াল করছি, আমি বলবো যে তিনটা জিনিস একসাথে খেয়াল করো নাই, কিছু জিনিস খেয়াল করছো, কিছু জিনিস খেয়াল করো না। এই জন্য বলতেছি এর চেয়ে সহজ এক্সাম্পল তো আর হতে পারে না। এখানে না বুঝার কিছু নাই, সেরকম জিনিসের মধ্যেও ভালো করে খেয়াল করার একটা ব্যাপার স্যাপার আছে। তো এই সূত্রগুলো তোমরা যখন লিখছো বা তোমরা যখন দেখছো, আমার মনে হচ্ছে না তোমরা ভালো করে দেখছো। চলো আমি কিছু জিনিস মিল দেখাই। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটা সূত্রের দিকে তাকালে আমি দুইটা জিনিস মিল পাবো। এক, তিনটা সূত্রের মধ্যে শুধু প্লাস চিহ্ন আছে, কোনো মাইনাস চিহ্ন নাই, মাঝখানে প্লাস প্লাস প্লাস। 2 নাম্বার, তিনটা সূত্রের মধ্যে নিচে ফ্যাক্টোরিয়াল আছে, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। এগুলো হচ্ছে প্রথম তিনটি সূত্রের মধ্যে মিল। তাহলে 4 নাম্বার সূত্রের সাথে এদের মধ্যে আছে অমিল। অমিল কি? 4 নাম্বার সূত্রটা লনের, এই সূত্রটাতে শুধু প্রথম অংশ পজিটিভ, এরপরে নেগেটিভ, আবার পজিটিভ, এরপরে নেগেটিভ, এবং এই সূত্রের মধ্যে কিন্তু কোনো কি নাই, কোনো ফ্যাক্টোরিয়াল চিহ্ন নাই। যখন সূত্রগুলো পড়বা এভাবে পড়বা। আশা করি সবার কাছে এগুলো মুখস্থ আছে, কিন্তু ম্যাথ করতে গেলে যেহেতু লাগবে সেজন্য আমি বলে দিলাম। চলো বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করা শুরু করি। প্রবলেমটার নাম হচ্ছে মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করো। আমি আবার বলছি প্রশ্নটা, খেয়াল করো। মূল নিয়মে x
টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করো, অর্থাৎ x টু দি পাওয়ার n যে রাশিটা আছে এই রাশিটাকে মূল নিয়মে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। আমি শুরুতে একটু বলে ফেলি, এটা এই x টু দি পাওয়ার n এ যদি তুমি মূল নিয়মে অন্তরীকরণ করো তাহলে সূত্রটা হবে এরকম, ddx of x to the power n সমান n into x to the power n minus 1। এই যে ddx of x to the power n সমান n into x to the power n minus 1, এটা আসছে কিভাবে, কিভাবে এটা হলো সেটা দেখানোর নিয়ম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। স্যার এই প্রতিপাদনগুলো কি ইম্পর্টেন্ট? ভেরি 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 ইম্পর্টেন্ট। কিসের জন্য স্যার? সৃজনশীলের জন্য, ম্যাথ বুঝার জন্য, দুই জন্যই এই সবগুলো জিনিস লাগবে। তো কিভাবে করব আমরা? এটা না, শুধু এটা না, এরকমই মনে করো 20টা ম্যাথ এক্সাম্পল আছে বা 20টা সূত্র আছে, ভালো করে বুঝো। আমি এখন শিখাচ্ছি 1 এর ভেতর 20, এই 20টার সবগুলো করব আমরা একই নিয়মে। কিভাবে করব? আমরা করব এই সূত্রটা দিয়ে। সবাই একটু সূত্রটার দিকে ফোকাস করো, সবাই একটু সূত্রটার দিকে ফোকাস করো। এই সূত্রটা দিয়ে আমরা সবগুলো করব। এই সূত্রে কি আছে? এই সূত্রে একটা f of x আছে, গতকাল যেটা প্রতিপাদন করছে f of x। তার মানে ওরা যেটা বের করতে বলবে আমি নোট করে দিচ্ছি। যেটা প্রথম স্টেপ হচ্ছে যেটার অন্তরজ মানে অন্তরজ সহ বের করতে হবে, যেটার অন্তরজ বের করতে হবে সেটাকে ফাংশন অফ x ধরে কাজ করব। ভালো করে বুঝবা, আমি এখানে একটা ম্যাথ করাচ্ছি না, আমি একসাথে কিন্তু 20টা ম্যাথ করাচ্ছি। সুতরাং 20টা ম্যাথ যাতে সবাই পারো সেরকম একটা দায়িত্ব থেকেই করাচ্ছি। তাহলে যেটার অন্তরজ বের করতে হবে সেটাকে f of x ধরে কাজ করব। 2 নম্বর স্টেপে আমরা কি করব? এটা তো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা কি করব? এর পরের স্টেপে উত্তর হচ্ছে এর পরের স্টেপে এখানে যে x আছে, এই দেখো f of x ছাড়াও এখানে f of x plus h আছে, তার মানে f of x plus h এর মান বের করব, অথবা f of x plus h বসাবো, মান বসাবো, দুইটা গেল। 3 নাম্বার এখানে আর কি আছে? f of x plus h আছে, f of x আছে, তাহলে তো মান যা বসানোর বসাই ফেলছি। 3 নাম্বার হচ্ছে অন্তরীকরণের সূত্রটা অ্যাপ্লাই করব। 3 নাম্বার মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করব। মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করব। 4 নাম্বার বাদ বাকি যা থাকবে সেগুলো সমাধান করব, আর কিছু নাই, সমাধান। এই হচ্ছে আমার টোটাল মূল নিয়মের মূল নিয়ম। এভাবে কয়টা ম্যাথ করা যাবে স্যার? এভাবে অন্তত পক্ষে মিনিমাম 20টা ম্যাথ করা যাবে। বলা যাবে মূল নিয়মের সবকিছু এই 4টা লাইনের ভেতরে চলে আসছে। সবাই এতটুকু বুঝছো কিনা বলো, আমি একটু দেখি নেটওয়ার্ক ঠিক আছে কিনা, সবাই বুঝতেছো কিনা। দেখি সবকিছু ক্লিয়ার কিনা, আমাকে একটু বলেন সব ক্লিয়ার কিনা। ভেরি গুড, সবাই বলতেছে সবকিছু ক্লিয়ার। আচ্ছা, যদি সবকিছু ক্লিয়ার হয়, অর্থাৎ এই সবকিছু যদি আমরা বুঝি, চলো এই 4টা স্টেপ অ্যাপ্লাই করার চেষ্টা করি। প্রথম স্টেপ আমাকে বলছে x টু দি পাওয়ার n এর কি বের করতে? অন্তরজ বের করতে। তাহলে আমি প্রথমেই লিখলাম, ধরি তোমাদের মধ্যে অনেকে আসলে ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে আসো, তোমরা মনে করতে পারো ম্যাথ একটা বাজে সাবজেক্ট, ম্যাথ একটা খারাপ সাবজেক্ট,
ম্যাথ একটা অশ্লীল সাবজেক্ট, অনেকে মনে করতে পারো। কেন? কারণ মোস্টলি হচ্ছে এখানে ধরাধরির কাজ একটু বেশি হয়। আমি তোমাদেরকে বলতেছি ম্যাথ হচ্ছে ডিসেন্ট সাবজেক্ট, কখনো নিয়মের বাইরে ধরে না। যেটা ধরার দরকার সেটা ধরে, যেটা মনে করার দরকার সেটা মনে করে। তাই চলো আমরা ধরাধরি শুরু করি, ভদ্রভাবে, অশ্লীল ভাবে নয়, নিয়ম মাফিক ভাবে। ধরি f of x equals to x to the power n। তাহলে আমার প্রথম কাজ হয়ে গেছে। প্রথম কাজ ছিল যেটার অন্তরজ বের করতে হবে সেটাকে f of x ধরতে হবে। তাহলে আমি প্রথম অংশ করছি। 2 নাম্বার, সুতরাং এরপরে f of x plus h এর মান বসাবো। এই x এর জায়গায় যদি x plus h বসাই, স্যার x plus h বসাবেন কেন? কারণ মূল নিয়মে আমরা একটা h ধরছিলাম পার্থক্য বোঝানোর জন্য। এই সেই hটা হচ্ছে এই টার্মটা দেখো। তাহলে সেই জন্য x এর জায়গায় যদি x plus h বসাই, এখানেও x এর জায়গায় কিন্তু x plus h হবে এবং এটাকে হোল টু দি পাওয়ার কি লেখা যায়? n লেখা যায়। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সেকেন্ড স্টেপের কাজ শেষ, দুইটা কাজ শেষ। 3 নাম্বার স্টেপে কি আছে? মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটার উপর যদি আমি মূল নিয়মে এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখব মূল নিয়মের সূত্র থেকে আমরা জানি। আমি একটু দেখি কমেন্ট ঠিক আছে কিনা, সবাই দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখি কোনো সমস্যা হচ্ছে কিনা। কিছুক্ষণ পর আসলে আমাকে একটু দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, সবাই দেখতেছে। এখানে তোমরা কমেন্টে এলোমেলো কথা বলিও না, জাস্ট পড়া রিলেটেড কথাগুলো বলবা যাতে সবাই পড়ার দিকে মনোযোগ দিতে পারে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ টপিক। সুতরাং এলোমেলো করে ক্লাস করলে নিজেদের লস হবে, বলে দিলাম। তাহলে দেখো এখানে আমরা জানি দিয়ে থার্ড স্টেপে বলছে মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করতে হবে। মূল নিয়মের সূত্রটা আমি ডাইরেক্ট লিখতেছি, ddx of f of x সমান লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided h। এটা আমি কি করেছি? আমি মূল নিয়ম করতে গেলে যে সূত্রটা গতকাল প্রতিপাদন করেছি সেই সূত্রটা বসিয়েছি। 3 নাম্বার স্টেপ শেষ। তাহলে 3টা কাজ শেষ, বাকি আছে শুধু কি? সমাধান। ওই সমাধান করলে কি আসবে? ওই সমাধান করলে রেজাল্ট আসবে n into x to the power n minus 1। আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, চলো আমরা সবাই মিলে সুন্দর করে এই অংশটা কি করে ফেলি? সমাধান করে ফেলি। তাহলে আমরা সমাধান করব। সমাধান করার আগে এখানে যদি আমাদের জায়গা একটু কম, তাহলে আমি এটা একটু করে আলাদা করে রাখি, তাইলে এটা মুছে ফেললে আমার সমস্যা হবে না। যেহেতু গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা ম্যাথে এটা লাগতে পারে, সেজন্য আমি এটাকে একটু সেপারেট করে ফেললাম। এবার আমি এটা মুছে ফেললাম, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এখন দেখো এখানে যদি আমরা মানগুলো বসাই, ddx of function of x, মানে যেটা নিয়ে তুমি কাজ করছো সেটি। তুমি কি নিয়ে কাজ করছো? তুমি x to the power n নিয়ে কাজ করছো। তাহলে x to the power n লিমিট h tends to 0 function of x plus h minus function of x। ভালো করে বুঝো, এই x plus h এর মান কত? function of x plus h এর মান কত? x plus h to the power n, x plus h to the power n। আচ্ছা, মাইনাস ফাংশন অফ x এর মান কত? ফাংশন অফ x এর মান হচ্ছে x to the power n ডিভাইডেড h। তাহলে আমরা শিখলাম, এই মানটা বসিয়ে দিয়েছি। সবাই এতটুকু বুঝতে পারছো? জাস্ট শুধু মান বসিয়ে দিয়েছি। কেউ যদি বুঝতে না পারো, কষ্ট হয়, লাইন অনুযায়ী প্রশ্ন করবা। কিরকম? স্যার এটার নাম মনে করো 1 নাম্বার লাইন, 1 নাম্বার লাইনটা বুঝিয়ে দিন। এটার নাম মনে করো 2 নাম্বার লাইন, 2 নাম্বার লাইনটি আবার বুঝিয়ে দিন। এভাবে হলে আমাদের ম্যাথ বুঝতে এবং বুঝাতে সুবিধা হবে। এটা হচ্ছে ম্যাথের জন্য সুন্দর নিয়ম। তাহলে ইকুয়ালস টু, আমরা যদি এর পরের ক্যালকুলেশন গুলো করি, এটা মনে করো 3 নাম্বার লাইন। তাহলে কি হবে? এখানে লিমিট h tends to 0, খুবই সিম্পল। এখানে x plus h to the power
ফুল টু দি পাওয়ার n আছে না? আচ্ছা আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, আমি চাইলে এখানে যদি এভাবে লিখি x টা কমন নিয়ে ফেলি, এখান থেকে যদি x কমন নিয়ে, তাহলে এখানে শুধু থাকবে 1 প্লাস এখানে h/x হয়ে যাবে। তোমরা জানো যে কমন নেওয়ার ক্ষেত্রে আসলে কমনটা একটু বুঝায়, কমনের বেসিক ছোটবেলায় আমরা শিখছিলাম এভাবে a প্লাস ab, a প্লাস ab যদি কোথাও থাকে তাহলে সেই ক্ষেত্রে দুই জায়গাতেই a আছে, এখানে a কমন, সেজন্য আমরা এটা কমন নিছি 1 প্লাস b। এভাবে কমন নেওয়া যায়, স্যাররা শিখাইছে। কিন্তু আমরা আবার এটাও জানি যদি কোনো কারণে শুধু a প্লাস b থাকে তাহলে সহজ কথা হচ্ছে এখানে কোনো কিছু কিন্তু কমন যাচ্ছে না। আমি আবার বলছি, যদি a প্লাস b থাকে তাহলে সহজ কথা হচ্ছে এখানে কিন্তু কোনো কিছু কমন যাচ্ছে না। বাট একটা প্রশ্ন আছে, বাট তোমার যদি প্রয়োজনে তুমি বিপদে পড়ে গেছো, কমন নিতে হয়, তুমি কমন নিতে পারবা, কোনো সমস্যা নাই। কিরকম? তুমি যদি এখান থেকে a কমন নিয়ে ফেলো, তাহলে a যেহেতু কমন নিয়ে ফেলছো এটা 1 প্লাস এখানে b যেহেতু আছে b ডিভাইডেড a, তার মানে বুঝলাম যদি কোনো রাশি না থাকে সেটা নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। দেখো a দিয়ে 1 কে গুণ করলে a দিয়ে b বাই a কে গুণ করলে a কাটা যায় b। তাহলে আমরা বুঝলাম যদি জোর জবরদস্তি করে কমন নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে ভাগ করে দিতে হয়। তবে দেখো শুধু যদি x প্লাস h চিন্তা করি এবং সেখান থেকে x টা কমন নিয়ে ফেলে, এখানে একটা 1 থাকবে, এখানে h/x, কিন্তু পুরোটার উপর পাওয়ার আবার ফুল টু দি পাওয়ার n আছে না, ফলে এটার উপরও পাওয়ার n হবে, এটার উপরও পাওয়ার n হবে। মাইনাস x টু দি পাওয়ার n যেটা আছে সেই মাইনাস x টু দি পাওয়ার n লিখছি ডিভাইডেড h। তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি অলরেডি 3টা লাইন লিখছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই 3টি লাইনের মধ্যে কোন লাইনে যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে দ্রুত আমাকে করে ফেলো, আমি সেটার অ্যানসার দিয়ে বাদ বাকি সমাধানের অংশটা দেখাবো। হ্যাঁ, তোমরা এসএস নিয়ে নিবা, যে তোমরা এসএস নিয়ে নিবা, লেখা তো আসলে পসিবল হবে না, তোমরা এসএস নিবা, এসএস নিবা। একজন বলছে 3 নংটা বুঝাই দেন, এই 3 নংটাই তো এতক্ষণ বুঝালাম। 3 নাম্বার লাইনটা কি? 3 নাম্বার লাইনটাতে ছিল এই মেইন বুঝানোর লাইন হচ্ছে এটা x প্লাস h মনে করো। তাহলে তুমি যদি x প্লাস h থেকে x কমন নাও তাহলে এখানে x এর জায়গায় 1, এই যে জায়গায় হবে h/x, শেষ। এখন যদি আমি লিখি x প্লাস h ফুল টু দি পাওয়ার n, তাহলে হবে এখানে এই পুরোটার উপর n, মানে এই কমন নিলেও এই পুরোটার উপর n, তাহলে এই পুরোটার উপর n মানে x এর উপর n মানে x টু দি পাওয়ার n, 1 প্লাস h/x এর উপর n মানে 1 প্লাস h/x ফুল টু দি পাওয়ার n। আই হোপ তোমরা 3 নাম্বার লাইনটা এখন সবাই বুঝতে পারছো। বারবার বলছি তোমরা চাইলে স্ক্রিনশট গুলো নিয়ে নিতে পারবা, স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, তাহলে ইকুয়ালস টু আমি পুরো ম্যাথ হয়ে গেলে তখন আবার সুযোগ দিব, তখন তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারবা। এখানেও x টু দি পাওয়ার n আছে, এখানেও x টু দি পাওয়ার n আছে, তুমি চাইলে সে x টু দি পাওয়ার n টা কমন নিতে পারবা। লিমিট h টেন্ডস টু 0, দেখো এখানেও x টু দি পাওয়ার n, এখানেও x টু দি পাওয়ার n, তাহলে আমি যদি x টু দি পাওয়ার n কমন নিয়ে ফেলি তাহলে প্রথম অংশে আমার কাছে থাকে 1 প্লাস h/x ফুল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n যেটা আছে সেটা হচ্ছে 1। তাহলে দেখো এখানেও x টু দি পাওয়ার n ছিল, এখানেও x টু দি পাওয়ার n, জাস্ট x টু দি পাওয়ার n টা কমন নিছে, আর কিছু নাই, ডিভাইডেড h। এখানে তোমাদের উদ্দেশ্যে 4 নাম্বার লাইনে আরেকটা কথা বলে ফেলি, এটা 4 নাম্বার, আমি নাম্বারগুলো দিচ্ছি শুধুমাত্র আমাকে প্রশ্ন করতে পারো মতো ইজিলি। দেখো এখানে কিন্তু h টেন্ডস টু 0 লিখছে, h টেন্ডস টু 0 লিখছে মানে এখানে h নিয়ে কাজ হচ্ছে বেশি। h ছাড়া যদি বাদ বাকি রাশিযুক্ত কিছু থাকে সেটি ধ্রুবক, যেমন এখানে এই ফাংশনের জন্য মানে এতটুকুর জন্য x টু দি পাওয়ার n এটার মানের কোনো পরিবর্তন হবে না,
কারণ এখানে এইচ এর উপর শর্ত দিছে, এক্স এর উপর শর্ত দেয় নাই। কথা বুঝাইতে পারছি? অর্থাৎ মনে করো তুমি রাস্তা দিয়ে তোমরা 3 জন বন্ধু 3 জন বান্ধবী যাচ্ছ, 3 জন বন্ধু 3 জন বান্ধবী যাচ্ছ। তো এর মধ্যে ছেলেগুলো এভাবে যাচ্ছে, মেয়েগুলো এভাবে যাচ্ছে, সবাই সিঙ্গেল এভাবে বের হচ্ছে একটা জায়গা থেকে। কিন্তু হঠাৎ করে 2 জন বের হচ্ছে, ওই 3 জনের মধ্যে একটা আরেকটার হাত ধরে ধরে। দেখো সবাই কিন্তু বের হচ্ছে, কিন্তু যারা হাত ধরে ধরে বের হচ্ছে হঠাৎ করে থেকে পুলিশ এসে ওদের 2 জনকে ধরে ফেলছে। বলছে তোমাদের বাসা কোথায়? একজন হাত ধরে আছে কেন? বলছে আমরা হাজবেন্ড ওয়াইফ। বলছে না আমরা তো ভাই বোন। তোমরা নিশ্চয়ই দেখছো কিছুদিন আগে এরকম ঘটনা। তাহলে এদের উপর সমস্যা হয়ে গেছে, এদের কোনো সমস্যা হয় না, এরা চলে যেতে পারছে। সেম পারসন কেন? কারণ এদের উপর একটা শর্ত আরোপ করা হয়েছে যে হাজবেন্ড ওয়াইফ ছাড়া আর কেউ পাবলিক প্লেসে একজন আরেকজনের হাত ধরে ধরে হাঁটতে পারবে না, একজন আরেকজনের সাথে পার্কে বেড়াতে যেতে পারবে না, ডিসি হিল দেখা যাবে না, অথবা সিআরবিতে দেখা যাবে না। যদি দেখা যায় তাহলে পুলিশ কি করবে? ধরে নিয়ে যাবে। মাঝে মধ্যে 14 ফেব্রুয়ারির আগে কি হয়, এই ঘোষণাটা মাঝে মধ্যে আসে আর কি। তাহলে এখন তুমি দেখো এই সবগুলোর ক্ষেত্রে তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিসের উপর শর্তটা আরোপ করছে। আমি আবার রিপিট করতেছি, তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কিসের উপর শর্তটা আরোপ করছে। উত্তর হচ্ছে h টেন্ডস টু 0, তার মানে h রিলেটেড মানগুলো এদিকে থাকবে, x এর উপর কোনো শর্ত নাই। x কে বলবে যে আপনি বের হয়ে যেতে পারেন, আপনার কোনো সমস্যা নাই, আপনি বাইরে চলে যান। x চলে আসছে, বাদ বাকিটার কাজ করতে হবে। কেন? এটার উপর একটা শর্ত আরোপ করছে, h টেন্ডস টু কি 0। তাহলে এটা যদি আমরা কাজ করি, দেখি কিভাবে করব। এখানে 1 প্লাস h বাই x ফুল টু দি পাওয়ার n, 1 প্লাস h বাই x ফুল টু দি পাওয়ার n, এটা দেখো তো বিস্তৃতির এই সূত্রকে সমর্থন করে কিনা। আমরা শিখছিলাম 1 প্লাস x টু দি পাওয়ার n এর একটা সূত্র শিখছি না? এই 1 প্লাস x টু দি পাওয়ার n এর সূত্রটা যদি আমি এখানে বসাই ছোট পরিসরে, এটা যেহেতু ভগ্নাংশ, আমি তোমাদের বোঝানোর জন্য জিনিসটাকে সহজ করতেছি। দেখো এটা লব, এটা হর, হরটাকে আমি আলাদা করলাম 1/h, এটার নাম হবে 5 নাম্বার লাইন। কারো যদি বুঝতে অসুবিধা হয়, আবার বুঝতে হয়, তাহলে বলবো যে 5 নাম্বার লাইনটা আবার বুঝান, 4 নাম্বার লাইনটা আবার বুঝান। তাহলে আমি যদি h টাকে আলাদা করে ফেলি, এটা 1/h আকারে লিখলাম, বাকি আছে শুধু এই অংশটা। এই অংশের মধ্যে এটা আবার সূত্রে পড়ছে, কোন অংশটা সূত্রে পড়ছে? এই এতটুক সূত্রে পড়ছে, বিস্তৃতি সূত্র। সূত্রটার নাম কি? 1 প্লাস x টু দি পাওয়ার n এর সূত্র, 1 প্লাস x টু দি পাওয়ার n। তাহলে জাস্ট এতটুকুর জন্য সূত্রটা আমি বসাই দিচ্ছি, এতটুকুর জন্য সূত্রটা বসাই দিচ্ছি। সবাই খেয়াল করেন, সূত্রের শুরুতে ছিল 1 প্লাস nx, n x এর প্রতিনিধিত্ব করতেছে এখানে, এখানে যেটা x ছিল x এর প্রতিনিধিত্ব করতেছে h বাই x, প্লাস n into n minus 1 by 2 factorial, n into n minus 1 by 2 factorial, x square, দেখো x square, এখানে x এর প্রতিনিধিত্ব করতেছে এটা, x square মানে h square by x square। এভাবে করে এটা সামনের দিকে যেতে থাকবে, আমি আর লিখলাম না, এতটুক ডট ডট দিয়ে মানে এটা যাবে। তাহলে লাস্টে আবার কি আছে দেখো তো, সূত্রের হয়ে গেছে। দেখো আবার বলছি, স্যার আপনি এই লাইনটা কোথা থেকে লিখেছেন? উত্তর হচ্ছে এটার বিস্তৃতির জন্য লিখেছি। এটার বিস্তৃতি যে এই লাইন আপনি কিভাবে জানেন? আমি এই সূত্র থেকে জানি। তাহলে স্যার -1 যেটা ছিল সেটা তো সূত্রের কোথাও নাই, -1টা আলাদাভাবে বসে যাবে, এটা সূত্রের অংশ না, এটা ম্যাথের অংশ। এই -1টা আমি এই জায়গায় বসিয়ে দিলাম। নিচে h ছিল, সেই hটাকে কিন্তু এদিকে লিখে ফেলছি। আচ্ছা hটাকে তুমি এখানেও লিখতে পারো, আমি আগে থেকে জায়গা রেখে দিছি, নিজে জানিও না সেজন্য, নয়তো সরি এটা এদিকে রাখার মতো জায়গা রেখে দিয়েছি, চার বাদ দাও। তাহলে তোমরা 5 নাম্বার লাইনটা সবাই বুঝছো কিনা দেখি বলো তো। 4 নাম্বার আর 5 নাম্বার লাইনে কার কোনো সমস্যা আছে কিনা বলতে হবে। সবাইকে প্রত্যেকটা লাইন ক্লিয়ার থাকতে হবে, একটা লাইনে এলোমেলো হইতে পারবে না। প্রত্যেকটা লাইন সবার ক্লিয়ার থাকতে হবে।
একজন লিখছে 5 নং লাইনটা আরেকবার। এই 5 নং লাইনটা কিন্তু আমি আরো একবার বুঝিয়েছি। দেখো x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, এটা বাইরে চলে আসছে কেন? কারণ সে শর্তের ভিতরে করে নাই, শর্তের বাইরে। এরপরে নিচে একটা s ছিল, নিচে s দিছে। এগুলো বুঝার কিছু নাই, এগুলো ইজিলি কারণ লিখে ফেলছি যেরকম আছে সেরকম। তাহলে শুধু বুঝার আছে এই লাইনটা, একটা লাইন বুঝার আছে। এই লাইনটাও বুঝাই দিছে, এখানে -1 আছে, এই -1টা এদিকে বসাইছি। তাহলে -1 নিয়ে প্রবলেম নাই। তাহলে বাকি আছে কি ভাই? বাকি আছে শুধু 1 s x ফুল টু দি পাওয়ার n। বাকি আছে এখানে -1টা আমি এখানে দেখাচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে সেজন্য এই -1টা এখানে সুন্দর করে দেখিয়েছি। তাহলে বাকি আছে 1 s x ফুল টু দি পাওয়ার n। এটা একটা জাস্ট সূত্র বসাই দিছি, সূত্রটা মুখস্থ করে ফেলবো। 1 x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে 1 nx n into n - 1/2 ফ্যাক্টরিয়াল x স্কয়ার। তাহলে 1 nx, x মানে এই পুরোটা প্লাস n into n - 1/2 ফ্যাক্টরিয়াল x স্কয়ার। আমি কি করছি এখন? আমি এখন কিন্তু 4 নাম্বার ধাপে আছি। ওই যে বলছিলাম আমাদের 4টা স্টেপ, এর মধ্যে সমাধান অংশটা ভালো বুঝে কারা, কম বুঝে কারা? যাদের ক্লাস 8 থেকে সমাধান করার অভ্যাস বেশি ছিল, 9 10 এ কোনোদিন সাজেশন ভিত্তিক পড়ে নাই, শুধু করছে যে অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত, ওরা সবাই সমাধান ভালো পারে। ওরা সমাধান যদি স্লো মোশনে বোঝায় ওরা বিরক্ত হয়ে যায়, ঠিক আছে? আর কিছু স্টুডেন্ট মিডিয়াম মানের যারা, ওদের সমাধানে যত সমস্যা। তো আমি চেষ্টা করতেছি 2 লেভেলের স্টুডেন্টের মধ্যে একটা ব্যালেন্স করতে, যাতে সবাই বুঝে। তাহলে দেখো আমরা এতটুকু পর্যন্ত লিখে ফেললাম। লিখার পর ফলাফলটা একটু শিখাই দিচ্ছি সবাইকে। ফলাফলটা দেখো, এই 1 কাটা যাবে কেন? কারণ এটা +1, এটা -1, যদিও কাটাকাটি যায় না, প্লাস মাইনাস করলে 0 হয়ে যায়, আমি তারপর লিখছি কাটা যাবে। তাহলে আমার কাছে বাদ বাকি কি আছে সেটা একটু দেখতে হবে। আমার এদিকে যেহেতু জায়গা আছে, আমি একটু এদিকে দেখাবো, সবাই ধৈর্য ধরে খেয়াল করো। আমি এদিকে দেখাচ্ছি। এই ইকুয়ালস টু লিমিট x টু দি পাওয়ার n তো আছে, এই যে x টু দি পাওয়ার n লিখেছি, লিমিট h টেন্ডস টু 0 লিখেছি। এখানে কি বাকি আছে? নিচের একটা h ছিল না বাবা, এই যে দেখতে পাচ্ছ একটা নিচে h ছিল, তাহলে আমি নিচের h টা লিখলাম, সেটাকে আর আলাদা করলাম না। উপরে দেখো তো এখানে কি কি মিল আছে, এখানে একটা n আছে, এখানেও n আছে, তাহলে উপরে n একটা কমন যাবে, ধৈর্য ধরো আমার কথা। এখানে একটা h/x আছে, এখানে h/x দুইটা আছে, তাহলে আমি চাইলে একটা কমন নিতে পারি। তাহলে h/x একটা কমন নিলাম, ভালো করে বুঝো। তাহলে এখানে 1 যেটা ছিল সেটা চলে গেছে, n into h/x, এই অংশটা যদি পুরোটা কমন নিয়ে ফেলি, এই জায়গায় শুধু একটা 1 আছে প্লাস। তাহলে এই জায়গায় কি আছে? এই জায়গায় n যেটা ছিল n বাইরে আছে, ভিতরে আছে n - 1/2 ফ্যাক্টরিয়াল, তার মানে n - 1/2 ফ্যাক্টরিয়াল ইনটু এখানে আছে h/x, তার মানে h স্কয়ার বাই x স্কয়ার ছিল, তো দুইটা থেকে একটা নিয়ে ফেলছি, তাহলে আর শুধু একটা ছিল, এই সেটা লিখছি। এটার নাম হচ্ছে 6 নাম্বার লাইন। এইটা 5 নাম্বার লাইন, তো এরপরে 6 নাম্বার লাইন। আমি আবার বুঝাচ্ছি 5 নাম্বার লাইন থেকে 6 নাম্বার লাইন কিভাবে আসছে, লাইন বাই লাইন বুঝাচ্ছি। লাইন বাই লাইন আমার বুঝাতে সময় লাগতেছে, তোমাদের প্র্যাকটিস করতে সময় লাগবে না, কারণ এগুলো সমাধান। তুমি যখন এটা বুঝে যাবা, তুমি নিজে নিজে সমাধান নিজের মতো করে করে ফেলতে পারবা। 2 বার প্র্যাকটিস করলে শেষ। আর একটা ভালো করে বুঝলে সব ভালো করে বুঝবা, ধৈর্য ধরে সেজন্য করতে হবে। x টু দি পাওয়ার n ছিল, x টু দি পাওয়ার n লিখছি। এই 1 চলে গেছে, এখানে শুধু বাকি আছে n বাকি আছে, h/x বাকি আছে। তাহলে n into h/x কমন নিলে যা থাকে সেগুলো এদিকে লিখছি। এবার চলো আর কি কি আছে শিখাই। এখানে দেখো, এখানে একটা h ছিল, এই h আর h কাটা গেছে। এখানে n যেটা আছে সেটা h এর সাথে সম্পর্কিত না, সেজন্য n বাইরে আসবে। x টু দি পাওয়ার n তো অলরেডি বাইরে আছে। 1/x, এই h আর h কাটা গেলে এখানে একটা 1 থাকবে, তাহলে 1/x অংশ, এটা h এর সাথে সম্পর্কিত না, 1/x ও বাইরে চলে আসবে।
তাহলে এখানে এইচ এর সাথে সম্পর্কিত অংশ কোনটা ছিল? এইচ এর সাথে সম্পর্কিত অংশ ছিল লিমিট h টেন্ডস টু 0। এখানে কি বাকি আছে? এখানে বাকি আছে 1 প্লাস n মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল ইনটু h বাই x প্লাস ডট ডট, এই অংশটা বাকি আছে। এটার নাম দিলাম 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইনটা কিভাবে আসছে আবার শিখাচ্ছি। h কাটা গেছে, সেজন্য উপরে একটা 1 আছে। তাহলে n ইনটু 1/x, n ইনটু 1/x এটার বাইরে, h রিলেটেড জিনিসগুলো এটার ভেতরে, আর এই পুরোটা যেহেতু একটা আসে সেজন্য একসাথে লিখছি। এখন h এর মান বলছে টেন্ডস টু 0, টেন্ডস টু 0 মানে 0 এর কাছাকাছি। আচ্ছা তুমি যদি h এর মান 0 এখানে বসাই দাও, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে কিনা দেখি বলো তো। আমি আবার বলছি, h এর মান 0, h এর মান 0 তুমি যদি এখানে বসিয়ে দাও, h এর মান 0 তুমি যদি এখানে বসিয়ে দাও, এই পুরোটা 0 হয়ে যাবে, শুধু একটা 1 থাকবে। তাহলে এখানে থাকবে 1। তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ 1/x মানে তোমরা জানো x ইনভার্স, আর এই পুরোটাতে থাকে শুধু একটা 1, গুণ করলে এটা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, যেটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যেটা ছিল সেটা চলে আসছে। এই যে ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। প্রথমে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে স্ক্রিনশট নাও। 2 নম্বরে তোমরা একটু কমেন্টে লিখো কোন লাইনে সমস্যা আছে কিনা। আমি বুঝাইতে বুঝাইতে সবাই স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে প্রথম এতটুকু স্ক্রিনশট নাও। আমি 5 পর্যন্ত গুনবো, 1 2 3 4 5। আই হোপ স্ক্রিনশট হয়ে গেছে। এবার চলো এই অংশটার স্ক্রিনশট নাও। 1 2 3 4 5। আই হোপ এটারও কি হয়ে গেছে, স্ক্রিনশট হয়ে গেছে। এবার আমি কমেন্ট চেক করে দেখবো কারো কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে আমি সেম ভাবে বলছি বৃষ্টি করা যাবে। আমরা তো এখানে বৃষ্টি করব না, তবে আমরা এখানে মিনিমাম ততক্ষণ পর্যন্ত আমি করাবো যতক্ষণ পর্যন্ত না তোমরা বলবা যে স্যার হয়েছে, আর প্র্যাকটিস করাইতে হবে না, ইনশাল্লাহ আমরা পারবো। এখানে আমি একটা ইয়া দেখতে পাচ্ছি, তাসমুন হাসান তাওহীদ, তাসমুন হাসান তাওহীদ। সে বলছে স্যার 7টা রিপিট করেন। 7 নাম্বার লাইনটা তার জন্য আরেকবার বুঝাতে বলতেছে। বাবা এটা চেয়ে সহজ আর কোনো লাইন আছে? নাই। তুমি বলতেছো কি বলেন স্যার, এটা সহজ কেমনে? দেখো, দেখে দেখে লিখলে কঠিন কেন হবে? x টু দি পাওয়ার n আছে, আমি x টু দি পাওয়ার n লিখেছি দেখে দেখে। এখানে n আছে, nটা এখানে লিখেছি। স্যার কেন এটা এখানে লিখলেন? কারণ এটা h এর সাথে সম্পর্কিত না। h এর সাথে যারা লাগছে সব ভিতরে, বাকিরা সব বাইরে চলে আসতে পারে। এখন নিচে একটা x আছে, নিচে একটা x আছে মানে 1/x। তাহলে আমি এই অংশটাকে লিখছি। এখানে h কাটা গেছে, নিচে 1 আছে, হরের জায়গায় 1 থাকলে সেটা দিতে হয় না। তাহলে আর বাকি আছে কি ভাই? বাকি কিছু নাই। এই অংশটা বাকি ছিল, সেটা দেখে দেখে বসাই দিচ্ছি, শেষ। আর h এর মান 0 যদি বসাও, এই পুরো অংশটা 0 হয়ে যাবে, 1টা থেকে যাবে, 1 এর সাথে করলে এটাই হবে। এটা 8 নাম্বার। সবাই বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন। ম্যাথ বুঝতে হবে, লাইন বাই লাইন বুঝতে হবে। বুঝার সময় সময় লাগবে, বুঝার সময় সময় লাগবে, নিজে প্র্যাকটিস করার সময় আরেকটু সময় লাগবে, এরপর নিজে নিজে করার সময় আর সময় লাগবে না। সুতরাং তুমি যদি সময় বাঁচাতে চাও, তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝতে হবে, সমাধানগুলো প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। ঠিক আছে? ওকে, ভেরি গুড, ভেরি গুড। চলো এবার আমরা এরপরের আরেকটি ম্যাথ করি। সবাই বলতেছে বুঝছে। আই হোপ তোমরা স্ক্রিনশটও নিয়ে নিছো। চলো এবার আমরা আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটাও আরেকটু ইন্টারেস্টিং, এবং আমরা জানি যে মূল নিয়মে অন্তরীকরণ এটা কঠিন কিছু না, এটা খুবই সহজ। তবে একটা কথা বলে রাখি, তোমাদের ফ্রেন্ডদের মধ্যে বা তোমাদের পরিচিতদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা মূল নিয়মের ম্যাথগুলো বুঝে না। বুঝে না, এর মূল কারণ হচ্ছে দুইটি। এক, সে একটু করে দেখে ভয় পেয়ে সাহস করে সামনে এগিয়ে যায় না, সেজন্য সে পারে না। আর 2 নাম্বার হচ্ছে তার সূত্রগুলো একটু আনইজি লাগে। সূত্র এটা ত্রিকোণমিতি, লিমিট, হ্যাঁ,
কতগুলো আনইজি লাগে। আমি বলছি ম্যাথ এমন একটা জিনিস যেটার নাম অনেকেই দিয়েছে অপশনাল, আমি বলতেছি ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা চাইলেও তুমি অপশনাল রাখতে পারবা না, কম্পালসারি শিখতেই হবে, ম্যাথ শিখতেই হবে, তুমি যতদিন বেঁচে থাকবে ম্যাথ কাজে আসবে। চলো এরপরে ম্যাথটা করি। প্রথমে আমাকে বলছে মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয় করো। আমি বলছি অন্তরজ নির্ণয় করতে গেলে আমি শুধু এই নিয়মটা ফলো করব। এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের কাজ করব, কাজ শেষ। প্রথম লাইন বলছে যেটার অন্তরজ বের করতে হবে সেটাকে f of x ধরে কাজ করতে হবে। তাহলে আমি প্রথম লাইনে এখানে যে ইনফরমেশনটা দিছে সেটা করলাম। ধরি f of x is equals to tan x। আমার প্রথম শর্ত ফিল আপ। সেকেন্ড শর্ত f of x plus h এর মান বসাবো। তাহলে সুতরাং এখান থেকে যে x plus h বসাই, এই কথাটার মানে কি? এই কথাটার মানে এখানে যেটা x ছিল, এই x এর জায়গায় আপনি x plus h বসাবেন। তাহলে আমি x এর জায়গায় যদি x plus h বসাই, tan x plus h। মনে রাখবা tan, দেখো অনেকে ভুল বুঝতে পারে, অনেকে মনে করতে পারে tan x এর সাথে h যোগ। না, এখানে বলছে আমি h যোগ করছি কার সাথে? বা x এর সাথে h যোগ করছি। তাহলে x এর সাথে h যোগ করা আর tan x এর সাথে h যোগ করা এক জিনিস নয়। সেজন্য তোমাদের মধ্যে অনেকেই ভুল বুঝে যায়, ভুল বুঝবা না প্লিজ। এটা x এর সাথে h যোগ করছে। তোমাদের তো আমি গত ক্লাসে বেসিক বুঝাইছি, আই হোপ সবাই বুঝতে পারছো। তাহলে 2 নাম্বার লাইনটাও শেষ। 3 নাম্বার লাইন মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে মূল নিয়মের সূত্র আমার মোটামুটি মুখস্থ হয়ে যাচ্ছে করতে করতে। আমরা জানি, আমি একটু মূল নিয়মের সূত্রটা বসিয়ে দিচ্ছি। ddx of f of x equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided h। এটাই হচ্ছে আমাদের সূত্র। আই হোপ সবাই বুঝতে পারছে এতটুকু পর্যন্ত। 3টা স্টেপ শেষ। এই 3টা স্টেপ একদম সহজ, সমাধানটাই সবার সমস্যা। চিন্তা করতেছ ছোটবেলায় যখন এতগুলো সমাধান করতা, নিজে নিজে চিন্তা করতে যে দূর সমাধান একদম সহজ, সমাধানের গুলো পাবো, ওদের সমাধানের গুলো পরীক্ষায় পারবো, বাদ বাকিগুলো লাগবে যে শিখতে হবে। যে এখন এই 3টা স্টেপ তুমি যদি পারো আর সমাধান যদি তুমি জানো, তাহলে তোমার আর টেনশন কিসে? চলো সমাধানটা শিখাই তোমাদেরকে। এখন জাস্ট সমাধান শিখাচ্ছি, বারবার বলছি জাস্ট কি শিখাচ্ছি? সমাধান। সমাধান শিখতে গিয়ে তুমি ইন্টার লেভেলের নতুন কিছু ইনফরমেশন পাচ্ছ, জাস্ট এটা, আর কিছু না। তাহলে আমি যদি f of x এর মানটা বসাই tan x, তার মানে সুতরাং আমাদের টার্গেট চলে আসছে, আমরা কাজ করব tan x এর। ddx of tan x সমান limit h tends to 0 ফাংশন অফ x plus h, এটার মান হচ্ছে tan of x plus h। এই মানটা জাস্ট বসিয়ে দিচ্ছি, tan of x plus h মাইনাস ফাংশন অফ x এর মান হচ্ছে tan x ডিভাইডেড h। দেখছো? তাহলে লিমিট h tends to 0 tan x plus h minus tan x by h। জাস্ট মানটা বসিয়েছি। এখন সমাধানের পালা শুরু। আমি বলছি সমাধান করার সময় এই h টাকে একটু বাইরে নিয়ে আসবো। আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন, আমি যদি h টাকে এভাবে বাইরে নিয়ে আসি, তাইলে আমি কি কোনো ভুল করেছি? আমি যদি h টাকে এভাবে বাইরে নিয়ে আসি, আমি কি কোনো ভুল করেছি? এটা যেহেতু নিচে আছে, নিচে লিখছে আমি, কিন্তু আমি ভুল করছি কিনা কমেন্টে লিখো। আমি ভুল করছি কিনা কমেন্টে লিখো। h টাকে বাইরে নিয়ে আসছি, আর h কে বাইরে নিয়ে এসে আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো ভুল করেছি? দেখি বলেন, h টাকে বাইরে নিয়ে এসে আমি কি ভুল করেছি? অনেকে ডায়লগ লিখতেছে, বলছে আজাদ ভাই কখনো ভুল করতে পারে না। হ্যাঁ, আজাদ ভাই কখনো ভুল করতে পারে না, তবে ভুল সবাই করতে পারে যদি চায়। ঠিক আছে, এখানে আমি ভুল করেছি। সেটা কি? সেটা হচ্ছে এটা যেহেতু h tends to 0, এটা ভুলটা আমি এই জন্য করেছি যাতে আপনারা কখনো ভুল না করেন।
যেহেতু এটা h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, তার মানে এখানে h এর রিলেটেড কোন রাশি, h রিলেটেড কোন ফাংশন, h রিলেটেড কোন রাশি এই লিমিটের বাইরে আসতে পারবে না। আই হোপ বেসিকটা ক্লিয়ার হয়েছে। x থাকলে বের হয়ে যাবে, y থাকলে বের হয়ে যাবে, n থাকলে বের হয়ে যাবে। বের হতে পারবে না কেন? h রিলেটেড রাশি। কেন? কারণ তাদের উপর শর্ত অ্যাপ্লাই করেছে। আপনারা বের হবেন না, আপনাদেরকে জিরো বানাই ছাড়বো, h টেন্ডস টু 0, সেজন্য h রাখা যাবে না। তাহলে আমি h টাকে যদি রাখতে চাই আলাদাভাবে, এইটার ভেতরে রাখতে পারি, লিমিটের ভেতরে। আই হোপ বেসিকটা ক্লিয়ার। tan থিটার সমাধানের সূত্র তোমরা জানো, tan থিটা থাকলে আমরা ম্যাথ করার সুবিধার্থে এটাকে sin থিটা বাই কি লিখি, cos থিটা। আবার মাইনাস tan x মানে আমরা জানি sin x বাই cos x। এগুলো কি করছে আজাদ ভাইয়া? এগুলো আজাদ ভাইয়া সমাধান করছে। এরকম কি আমরা আগে কখনো করেছি? হ্যাঁ, 9 10 এর ত্রিকোণমিতিতে প্রায় ম্যাথ এরকম। তাহলে ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0। আপনারা অবশ্যই প্রশ্ন করার সময় লাইনের নাম ধরে ধরে প্রশ্ন করবেন। এখানে দুইটা লাইন গেছে, এটা 3 নাম্বার লাইন চলছে। তাহলে ইকুয়ালস টু 1/h। এখন দেখো, এটাও একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। দুটি ভগ্নাংশ সমাধান করার সহজ নিয়ম হচ্ছে তাদেরকে সরল করে ফেলা, লসাগু করে তারপর সরল করে ফেলা। তাহলে আমি যদি লসাগু করে ফেলি, নিচের গুলো লসাগু, এটা আর এটা। কিরকম খারাপ দিন আসলো দেখলা? তোমাদেরকে লসাগু ঘষাঘষি শিখাইতে হচ্ছে। তোমাদের ছোট ভাই বোন পাশে থাকলে তো বলবো যে ওরে আল্লাহ, ক্লাস 7 এর পড়াটা আপু ভাইয়া কলেজ উঠে পড়ছে, এরকম না। তাহলে cos x plus h, cos x plus x চলে গেছে, বাকি আছে cos x, সেটা দিয়ে উপরে গুণ। তাহলে sin x plus h into cos x, লসাগু করতেছি রে বাবা, মাইনাস যদি cos x চলে যায়, বাকি যেটা আছে সেটা দিয়ে উপরে গুণ। তাহলে sin x into cos x plus h। কি করেছি? সহজ উত্তর, এটার লসাগু করেছি। যদি বুঝার জন্য তুমি বুঝতে চাও, এটা আমি আরো সহজভাবে বুঝাইতে পারি। কেমনে? এর নিচে যে দুটোটা ছিল দুটোটা দিছি, এটার সাথে এই কোণারটা লিখছি, এটার সাথে এই কোণারটা লিখছি। দেখো, লসাগু করার আরেকটা মানে হচ্ছে এটা। সুন্দর প্রসেস। লসাগু হিসাব না করে যদি লিখতে চাও, এভাবে লিখে ফেলবা। কিভাবে? নিচে যেটা আছে সেটা বসিয়ে দিয়েছি, এটার সাথে এই কোণারটা, এটার সাথে এই কোণারটা, খেলা খতম। দেখি প্রথম 3টি লাইন সবাই বুঝছেন কিনা একটা কমেন্টে লিখবেন। 1 2 3, প্রথম 3টি লাইন সবাই বুঝছেন কিনা কমেন্টে লিখেন। সমাধানটা মনে হচ্ছে আগের চেয়ে সহজ। দেখি লিখেন। ওকে ওকে, সবাই বুঝে গেছে। সবাই যেহেতু এতটুকু পর্যন্ত বুঝে গেছো, চলো আমরা আরেকটা কাজ করে ফেলি। এটা কিন্তু নিজের অজান্তে মানুষ অনেক কাজ করে ফেলে না, নিজের অজান্তে ক্ষতি হয়ে যায়, নিজের অজান্তে লাভ হয়ে যায়, নিজের অজান্তে অনেক কিছু হয়। আমাদের এখানে নিজেদের অজান্তে এটা সূত্র পড়ে গেছে, খেয়ালও করি নাই আমরা। তোমরা বলছো কোথায় স্যার? এই দেখেন আগের ক্লাসে পড়াইছি যে ভাই, সূত্রটা আগের ক্লাসে পড়াইছি, বেশি দিন যাচ্ছে না এখনো। sin a cos b মাইনাস cos a sin b, এই সূত্র হচ্ছে sin a minus b। তাহলে দেখো তো, sin a cos b, এবার উল্টা হবে, sin এর সাথে যেটা ছিল সেটা cos এর সাথে যাবে, cos এর সাথে যেটা ছিল সেটা sin এর সাথে আসবে। এটার নাম হচ্ছে sin a cos b minus cos a sin b। এটার পরিবর্তে পুরো লাইনটার পরিবর্তে লিখতে পারবো sin a minus b, sin a minus b। a minus b মানে কি? এই sin এর সাথে যেটা আছে এটা a, মাইনাস b হচ্ছে cos এর সাথে যেটা ছিল সেটা। তাহলে দেখো তো স্যার কি করেছি, স্যার sin a minus b সূত্র করেছি। এটাকে যদি মনে মনে a ধরেন, এটাকে যদি b ধরেন, sin a minus b সূত্র sin a cos b, cos a
সাইন বি। আই হোপ সবাই বুঝতে পারছো। নিচে যেরকম ছিল সেরকম রেখে দিলাম, cos x প্লাস h ইন্টু cos x, cos x প্লাস h ইন্টু cos x। এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ, এটা 4 নাম্বার লাইন। এটা কয় নাম্বার লাইন? 4 নাম্বার লাইন। লিমিট h টেন্ডস টু 0 1/h sin x ডিভাইডেড cos x। আচ্ছা, এবার আসো একটা ছোটখাটো সমাধান দেখিয়ে ফেলি মজার আগের মতো। আচ্ছা, যদি 0 হয় sin x, এখানে যদি তুমি x এর মান 0 লিখো সেটা 0 হয়ে যাবে, এটার একটা প্রভাব পড়বে। যদি x স্কয়ার, এটা তো x এর মান 0 লিখো তার প্রভাব পড়বে। যদি 1/x স্কয়ার অথবা 1/x কিউব, এখানেও যদি তুমি x এর মান 0 বসাও তার প্রভাব পড়বে। কিন্তু যদি cos x মানে 0 হয়ে যাবে বুঝাচ্ছি আমি, কিন্তু যদি cos x থাকে সেখানে x এর মান 0 বসাও, cos 0 হবে, cos 0 এর মান 1। 1 হচ্ছে এমন একটি রাশি, 1 হচ্ছে এমন একটি রাশি যেটার সাথে কোনো কিছুকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। ফলে আমি এখান থেকে তোমাদেরকে এনশিওর করতে পারি যদি ম্যাথের ভেতরে cos রিলেটেড ফাংশন গুলো থাকে সেগুলো নিয়ে নো টেনশন। আমি আবার বলতেছি, যদি cos রিলেটেড ফাংশন গুলো থাকে, সেগুলো নিয়ে নো টেনশন, বাকিগুলো নিয়ে হিসাব নিকাশ করে উত্তর মিলাইতে হবে। চলো আমরা সেটা দেখি। দেখো, এগুলো cos নিয়ে নো টেনশন। লিমিট h টেন্ডস টু 0 1/h। দেখো, আমি যদি ভাইয়া ax বাদ দিয়ে দিই, উপরে থাকবে শুধু sin h। আচ্ছা, এই h টাকে যদি sin h এর নিচে নিয়ে যাই না, চলো তাড়াতাড়ি একটা মজা পাইছি যেখানে sin h/h ইনটু, এটা কোত্থেকে মিলাইলে আমরা বাবা? উপরে আছে sin h, নিচে যে h টা আছে h টা লিখছি, এটা বেশি দূরে নাই তো, এটা লিমিটের পরে, তো লিমিটের পরে আছে লিখলাম, আর নিচের গুলো নিচে লিখা যাবে, উপরের গুলো পরে যাবে। এখন নিচে তো আরো দুইটা cos এর আছে, আমি বলছি cos নিয়ে নো টেনশন, সেজন্য cos যেগুলো যেরকম আছে এরকম বসাই রাখলাম, x প্লাস h cos x, cos নিয়ে নো টেনশন। লিমিটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গুণের মতো, মনে করো x ইনটু a প্লাস b প্লাস c, এর মানে x দিয়ে a কেও গুণ করা যাবে, x দিয়ে b কেও গুণ করা যাবে, x দিয়ে c কেও গুণ করা যাবে, মানে a b c সবার সাথে x থাকবে। লিমিটটা অনেকটা এটার মতোই কাজ করে। লিমিট দেওয়ার পর এখানে যতগুলো রাশি থাকবে তুমি চাইলে সবগুলোর সাথে কি করতে পারবা? লিমিট বসাই দিতে পারবা। মানে কি স্যার? মানে হচ্ছে আমি চাইলে বসাতে পারবো লিমিট h টেন্ডস টু 0 sin h/h, এটা লিখছি, এটার সাথে লিমিট লিখছি, এটা তো এতটুকু দেখে লিখছি, ইনটু আমি চাইলে লিমিট আরেকটা লিখতে পারবো, কোনো সমস্যা নাই, 10টা ইচ্ছা করলে 10টা লিখতে পারবা যদি প্রয়োজন হয়, cos x প্লাস h ইনটু cos x। তাহলে আমার কাছে আরো দুইটা নতুন লাইন আসলো, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, 5 নাম্বার লাইন আর 6 নাম্বার লাইন। এই 5 নাম্বার লাইন আর 6 নাম্বার লাইন নিয়ে আবার কথা হচ্ছে। x চলে গেছে, sin x উপরে ছিল, নিচে h টা বসাইছি, cos x প্লাস h cos x টা আলাদা রেখেছি। এটা একটা সূত্র মিলতেছে, গতকাল বলছিলাম উপরের অংশ নিচের অংশ মিল থাকলে 1 হয়ে যাবে, সেজন্য এটার লিমিট আলাদা করছি, এটার লিমিট আলাদা করছি। এখন মান বসাবো কিভাবে? দেখো, মান বসাবো, এই পুরো অংশটার মান হচ্ছে 1, কেন? এটা একটা সূত্র গতকাল বসাইছি, ইনটু এখানে যে অংশটা আছে, এখানে cos এর পরে এটার নাম হচ্ছে x প্লাস h, এটার নাম হচ্ছে cos x। তাহলে আমি h যেটা আছে, h এর মান যদি 0 বসাই দিই, এখানে থাকবে একটা cos x, এখানে থাকবে একটা cos x, তার মানে 1/cos স্কয়ার x। তোমরা জানো 1/cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? সূত্রটা দাঁড়ালো dd x of tan x
সমান sec স্কয়ার x। আমি জানি তোমাদের মধ্যে সবাই বুঝো নাই, কয়েকজনের ছোটখাটো প্রবলেম থাকবে, আমরা সেগুলো সলভ করার জন্য লাইনের নাম দিয়ে দিছি, ভয় নাই। আমি বলছি তোমাকে শিখতে হবে, শেষ। বুঝা নিয়ে কোনো টেনশন নাই, আমি আছি, আমি বুঝাবো ইনশাল্লাহ। তাহলে দেখো প্রথম থেকে চলো একটু ব্যাপারগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। প্রথম থেকে ব্যাপারটা হচ্ছে মূল নিয়মে tan x এর অন্তরক নির্ণয় করো। তো আমরা 1 লাইন 2 লাইন 3 4 5 6 নাম্বার লাইনটাকে আমি এটা দিছি মনে করো, ঠিক আছে? তুমি প্রথমে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, প্রথমে স্ক্রিনশট নাও, আমি এরপর লাইন ধরে আমাকে প্রশ্ন করবার, সমস্যা নেই। স্ক্রিনশট নাও এটা 1 2 3 4 5। স্ক্রিনশট আই হোপ হয়ে গেছে। এরপর আবার 1 2 3 4 5 স্ক্রিনশট শেষ। এখন তোমরা যেটা করবা, লাইন ধরে প্রশ্ন করবা, কোন লাইনটা তুমি বুঝো নাই, এগুলো সমাধান। দেখি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোন লাইনটি বুঝো নাই দ্রুত বলতে হবে, কোন লাইনটি বুঝো নাই দ্রুত বলতে হবে। লাস্ট এরটা বুঝি নাই, এটা লিখছে জেবুন জান্নাতুন নেসা, আর বাদ বাকিরা লিখছে অল ক্লিয়ার। আই ডোন্ট মাইন্ড, অল ক্লিয়ার হইলো আমার সমস্যা নাই। আর যাদের একটু বুঝতে সমস্যা হয়েছে তাদের জন্য চলো আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। ভাই বুঝো নাই সেটার জন্য কান্নাকাটি করার দরকার নাই, সেটার জন্য স্মাইল হবে, কারণ সেটা আমি বুঝাই দিচ্ছি, ধৈর্য ধরো। খেয়াল করো, সবচেয়ে বেটার হয় এই দুইটা লাইন তোমাদের জন্য। আবার যদি আমি সুন্দর করে বুঝানোর সময় তোমরা মনোযোগ দাও, শুধু তো বুঝানো হবে না, মনোযোগ দিতে হবে। ফার্স্ট কথা হচ্ছে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, ভেরি সিম্পল। নিচে এইচ আছে, নিচে এইচ বসালাম, উপরে সাইন এইচ আছে, সাইন এইচ বসালাম। স্যার এক্স গুলো কোথায় গেছে? এক্স এক্স কাটা গেছে। তাহলে তোমার প্রথম অংশের উত্তর তো হয়ে গেছে ভাই, এই এতটুকু প্রত্যেক আসছে তুমি জানছো। তাহলে এটা যদি তুমি বসিয়ে ফেলো, নিচে যা আছে জাস্ট শুধু সেটা বসিয়েছে, তাহলে তো হয়ে গিয়েছে। আচ্ছা, এর পরের লাইন কিভাবে আসলো? তাইলে এর পরের লাইন কিভাবে আসলো? কিচ্ছু করি নাই, এটা একটা রাশি, এটা আরেকটা রাশি, জাস্ট দুইটা রাশিকে আলাদা করছি। এটার সাথে একবার লিমিট বসিয়েছি, এটার সাথে আরেকবার লিমিট বসিয়েছি। বসানোর পর এই পুরো অংশটা একটা সূত্র হয়ে গেছে। এটা যে সূত্র হইলো তোমরা কেমনে জানো? দেখো, এটা যে সূত্র হইলো কেমনে, আমি গত ক্লাসে কি বুঝাইছি তারপর তোমরা বুঝবা এমনি। দেখো, আমি গত ক্লাসে বেশ কিছু সূত্র বসিয়েছি, বুঝাইছি, তার মধ্যে এই সূত্রটা অন্যতম। এই গত ক্লাসে বুঝাইছি লিমিট h টেন্ডস টু 0 x ডিভাইডেড sin x ইকুয়ালস টু 1, অথবা sin x বাই x মানে 1। বলছি এটার সাথে এটা মিল থাকলে 1 হয়ে যাবে। তো বাবা গতকাল বুঝালাম, তুমি আজকে ভুলে গেলে হবে? ম্যাথ তো প্র্যাকটিসের জিনিস, এটা প্র্যাকটিস করতে হবে না? তো সেজন্য বারবার বলছি, তুমি যদি না বুঝে থাকো বুঝানোর দায়িত্ব আমার, কিন্তু তোমাকে মনোযোগী হইতে হবে যে আমি বুঝতে চাই, আমি হতাশ হতে চাই না। তাহলে দেখো, আমি এখানে যেটা বুঝাইছি, যেহেতু sin h বাই h এটা মিলে গেছে, এটা 1 হবে, সেজন্য আমি এটা সূত্রটার জন্য এটাকে এটার সাথে একটা লিমিট দিছি, লিমিট। বাকি যেটা আছে সেটার সাথে আরেকটা লিমিট দিছি, তাহলে এই পুরোটার মান হচ্ছে 1। এই cos স্কয়ার x থেকে আসলো স্যার। দেখো, h এর মান যদি আমি এখানে 0 বসাই, এখানে থাকবে 1 বাই cos x, cos x ইনটু এখানে আরেকটা cos x, তাহলে 1 বাই cos x ইনটু cos x। তো cos x ইনটু cos x মানে কি? cos স্কয়ার x। তাহলে 1 বাই cos স্কয়ার x কি? sec স্কয়ার x। তাহলে ddx অফ tan x সমান কি? sec স্কয়ার x। এখনো মাত্র দুইটা বুঝাইছি, আরো বুঝাবো। আর আমি যতই বুঝাইতে থাকবো ধীরে ধীরে ভালো করে বুঝবা। স্যার কাদের সমস্যা হচ্ছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তাদের সমস্যা হচ্ছে যারা সমাধান কম করছে, সমাধান ভয় পায়। ওদের এই সমস্যার সমাধান করতে গেলে ম্যাথ ক্লাস থেকে পালিয়ে গেলে হবে না, ম্যাথ ক্লাসে বসে শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে।
শুনতেই হবে, আবার প্রশ্ন করতে হবে, আবার প্রশ্ন করতে হবে, সেভাবে শিখতে হবে। সবাই বুঝতে পারছেন কিনা বলেন তাড়াতাড়ি, সবাই এতটুকু বুঝতে পারছেন কিনা? ddx of tan x equals to sec square x, ddx of tan x equals to sec square x, সবাই বুঝছেন কিনা? ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝতে পারছেন। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সময় প্রায় শেষের দিকে, তো এগুলোকে কাজে লাগিয়ে কয়েকটি SW দিচ্ছি, SW এর ম্যাথগুলো নিজেরা করে এখানে এবং পাবলিক গ্রুপে পোস্ট করবা। আমি এখানে পোস্ট করতে বলি নাই, পাবলিক গ্রুপে পোস্ট করবা, সাথে লিংক গুলো দিয়ে দিবা। চলো আমি কয়েকটা SW দিচ্ছি, সবাই SW গুলো করবা সেম টু সেম, সেম টু সেম। অথবা তোমাদের যে অক্ষরপত্র বা যে রাইটারের বই ফলো করো সেখানে মূল নিয়মের যতগুলো ম্যাথ আছে, মূল নিয়মের যতগুলো ম্যাথ আছে সব করে ফেলবা। উদাহরণের এক্সাম্পলে যা আছে সব করবা, করে যে যে ম্যাথগুলো বুঝো নাই সেগুলো আগামীকাল আমি একটা পোস্ট দিব, ওই পোস্টের কমেন্টে লিখলে হবে, আমি সেগুলো করাই দিব। তাহলে লিখো SW এর জায়গায় লিখো SW মূল নিয়মে অন্তরক নির্ণয় করো। 1 sin x sin twice x, 2 cos x cos twice x। এগুলো সবগুলোর মূল নিয়ম বাসায় বসে আজকে রাতের ভিতরে করে ফেলতে হবে। ln x বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না। 4 নাম্বার e to the power x, 5 নাম্বার a to the power x, 6 নাম্বার ddx of tan x সমান তো বের করলাম cosec x। এই সবগুলো SW, এই সবগুলো বাসায় বসে বসে করবেন। যেটা যেটা পারবেন না, এগুলোর বাইরেও যদি কিছু থাকে সেগুলো বাসায় বসে বসে করবেন। না পারলে আমি একটা পোস্ট দিব, ওই পোস্টের কমেন্টে লিখলে হবে স্যার আমি 10টি পেরেছি, এটি পারি নাই, সেটা আমি আগামীকালের ক্লাসে সলভ করাবো। আই হোপ সবাই ভালো করে বুঝতে পারছো। ক্লাসে থাকবা, আজকের ক্লাস আমি দেখলাম উপস্থিতি অনেক কম, কোনো ব্যাপার না এটা, কারণ আমার তো দরকার মাত্র 150-200 জন যারা ক্লাস করবে, বাকিগুলোকে তো এমনি রিমুভ করে দিব, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। আশা করি তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।